হ্যালো, কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা ভৌত জগত পরিমাপ এই অধ্যায়ের তৃতীয় ক্লাসটা করব। এর আগে অলরেডি আমরা কয়টা ক্লাস করছি বলো তো? 2টা ক্লাস করছি। তো তুমি যদি আগের ক্লাসগুলো করা না থাকে তোমার, তাহলে অবশ্যই ক্লাস নম্বর 1, দেন ক্লাস নম্বর 2, দেন ক্লাস নম্বর 3, এভাবে কিন্তু আগাতে হবে। হুট করে একদিন ক্লাসে ঢুকে লাইভ ক্লাস করে ফেললাম, এটা কিন্তু করা যাবে না। প্রত্যেকটা অধ্যায় যখন তুমি করবা তখন অবশ্যই সিরিয়াল মেনটেন করে করতে হবে। তুমি যদি ধারাবাহিকতা বজায় না রাখো, হুট করে ধরো একটা অধ্যায়ের হুট করে কোনো একটা ক্লাসে ঢুকে পড়ো, তাহলে কিন্তু তুমি আগের টপিক যেহেতু জানো না, এই কারণে অনেক জায়গায় তোমার প্রবলেম হইতে পারে, প্রশ্ন থাকতে পারে, তো তখন তোমার কিন্তু কঠিন লাগতে পারে। তো এই কারণে কি করতে হবে? সিরিয়াল বাই ক্লাসগুলো করতে হবে। তো আমরা আগে 2টা ক্লাসে মাত্রা রিলেটেড অনেক আলোচনা আমরা করছি এবং মাত্রা সমীকরণের সাহায্যে সূত্র লেখা এবং সেই সূত্র থেকে নিয়ম মেনে কয়েকটা নিয়ম আমরা দেখছিলাম। নিয়ম মেনে কোনো অজানা রাশির মাত্রা বের করা, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা মাত্রার সাহায্যে সূত্রের প্রমাণ করব। ধরো কোনো একটা সূত্র, ধরো গতিশক্তি। গতিশক্তির সূত্র তুমি কি জানো? ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এটা তোমার জানা। এই সূত্রটা কি তুমি ধ্যানে বসে পাইছিলা? যে ভাই আমি ধ্যানে বসছিলাম, ধ্যানে বসে আবিষ্কার করে ফেলছি গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এটা কি এরকমভাবে আসছিল? না। তো কিভাবে আসছিল? যে ভাই এই সূত্রটা আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় 9-10-এ আমরা টপিক পড়ে সুন্দর করে ডেরিভেশন করে প্রমাণ করছিলাম। তো আমরা আজকের ক্লাসে এরকম অনেকগুলো সূত্র প্রমাণ করব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা একেবারে থিওরিটিক্যালি ওই রাশিটাকে চিনে জেনে আমরা ডেরিভেশন করব না। আমরা মাত্রার সাহায্যে সূত্রের ডেরিভেশন করব, জাস্ট মাত্রার সাহায্যে। কোনো একটা রাশি বা সূত্র সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, কিন্তু আমি মাত্রার সাহায্যে যাচাই বাছাই করে বলতে পারবো সূত্রের সঠিক রূপটা কি হবে। তুমি ধরো একটা সূত্র ভুল লিখছো বা আমি ধরো একটা সূত্র ভুল লিখছি, তুমি ওই সূত্রটা সম্পর্কে তোমার আগে থেকে আইডিয়া না থাকলেও তুমি আমি সূত্রটা ঠিক লিখছি নাকি ভুল লিখছি এটা মাত্রার সাহায্যে যাচাই করতে পারবা। তো আমরা আজকের ক্লাসে এই ব্যাপারটাই দেখব যে কিভাবে মাত্রার সাহায্যে সূত্রের ডেরিভেশন করা যায়। ওকে, তো চলো তুমি আগে আমাকে বলো গতিশক্তির যে সূত্র ইকে ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এটা আমরা কিভাবে পাই? আসলে দেখো, গতিশক্তির সূত্র আমরা 9-10-এ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে প্রমাণ করি। কি বলা হয় গতিশক্তি? যে কোনো বস্তু তার বেগের জন্য বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে। ধরো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে তার আদিবেগ 0। এবার এই বস্তুর উপর বল প্রয়োগ করা হইল, প্রযুক্ত বল F। বল প্রয়োগে বলের দিকেই ধরো সরণ ঘটলো, বলের দিকে যে সরণ ঘটলো সেটা হচ্ছে S। এবার বল প্রয়োগে বস্তুটা এখান থেকে এই পয়েন্টে আসলো ধরো, তাহলে বস্তুর অর্জিত বেগ হচ্ছে v। এবার এই বল প্রয়োগে আমরা একটু কৃতকাজ হিসাব করব, আর এই যে কৃতকাজ যদি হিসাব করতে পারি তাহলে দেখো বস্তুর বেগ 0 ছিল, বস্তু বেগ v অর্জন করছে। তাহলে বেগের জন্য, গতির জন্য সে কাজ করার যে সামর্থ্য অর্জন করবে সেটাই গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকে হবে কাজ করার সামর্থ্য মানে কৃতকাজ W। W ইকুয়াল টু এফ এস কস থেটা, বল যেদিকে সরণ সেই দিকে, তাহলে কস থেটা 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এফ এস, এফ ইকুয়াল টু এম এ এস। বস্তুর আদি বেগ 0, শেষ বেগ v, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার ইউ স্কোয়ার আদি বেগ u0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, দেন as ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2। তাহলে আমি as এর জায়গায় ভি স্কোয়ার বাই 2 যদি লিখি, এই যে ভি স্কোয়ার বাই 2 লিখলাম, দেন এটাই গতিশক্তির সূত্র, হাফ এম ভি স্কোয়ার। দেখো এটা হচ্ছে মেইন মেথড প্রমাণের।
এটা হচ্ছে মেইন ডেরিভেশন মেথড। আমরা এই গতিশক্তির সূত্র আমরা প্রমাণ করব কিন্তু মাত্রার সাহায্যে। ধরো তোমাকে কেউ বলে দিল, ধরো তুমি গতিশক্তির সম্পর্কে তোমার কোনো আইডিয়াই ছিল না, এই হচ্ছে তুমি গতিশক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই, তুমি জানোই না গতিশক্তির সূত্র কি। তোমাকে কেউ একজন বলল গতিশক্তি ইকে এটা বস্তুর ভর এবং বেগ ভি এর উপর নির্ভর করে, তাহলে তুমি গতিশক্তি এই সূত্রটাতে তুমি বিভিন্নভাবে গেস করতে পারো। তোমাকে যদি বলা হয় এই গেস করো তো সূত্রটা কেমন হবে, তাহলে তুমি সূত্রটা গেস করতে পারো বিভিন্নভাবে, যে গতিশক্তির সূত্র হবে মনে হয় এম ভি, গতিশক্তির সূত্র মনে হয় হবে এম স্কোয়ার ভি, গতিশক্তির সূত্র মনে হয় হবে এম ডিভাইডেড বাই ভি স্কোয়ার, গতিশক্তির সূত্র মনে হয় হবে এম ভি স্কোয়ার। এরকম তুমি গেস করতে পারো। তো এরকম গেস করলে সঠিক কোনটা, যে কোনটি সঠিক এই ব্যাপারটা আমরা এখন বের করতে চাই। তো আমরা কোনটি সঠিক এটা এভাবে প্রমাণ করে বের করব না, আমরা সেটা মাত্রার সাহায্যে বের করব, যে কোনটি সঠিক, এর মধ্যে কোনটা সঠিক হতে পারে। মাত্রার সাহায্যে আমরা দেখতে চাই যে এই যে গতিশক্তি, এই গতিশক্তি ভরের সাথে কেমন সম্পর্ক, ভরের সাথে বর্গের সমানুপাতিক নাকি শুধু সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এইটা আমরা দেখতে চাই। বেগের সাথে কেমন সম্পর্ক, বেগের সাথে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, মানে কিভাবে ব্যস্তানুপাতিক, এই জিনিসটা আমরা দেখতে চাই। তো এটা কি মাত্রার সাহায্যে প্রমাণ করা যায়? হ্যাঁ যায়। তাহলে দেখো কিভাবে প্রমাণ করা যায়, আসো। তাহলে 1 নম্বর বলা হচ্ছে গতিশক্তি, যে কোনো একটা বস্তুর গতিশক্তি, গতিশক্তিকে কাইনেটিক এনার্জি, তো এনার্জি কাইনেটিক ই কে এভাবে লেখা হয়, তুমি চাইলে কে বা টি দিয়েও লিখতে পারো। তাহলে গতিশক্তি, কোনো বস্তুর গতিশক্তি, বস্তুর ভর এম এবং বেগ ভি এর উপর নির্ভর করে। তাহলে আমরা চাই গতিশক্তির সূত্রটি কি হবে, গতিশক্তির সূত্রটি কি হবে এটা আমরা দেখতে চাই। তাহলে দেখো আমাকে বলে দেওয়া হয়েছে ভর আর বেগের উপর নির্ভর করে, তাহলে আমরা এইভাবে লিখব যে ঠিক আছে, তাহলে ধরি গতিশক্তি এটা ভরের এক্স ঘাতের সমানুপাতিক। আমি তো জানি না এম এর পাওয়ার কত হবে, এটা কিন্তু জানি না। আমাকে বলে দিছে ভরের উপর এবং বেগের উপর নির্ভর করে, তাহলে ধরি এম এর এক্স ঘাতের সমানুপাতিক এবং বেগের ওয়াই ঘাতের সমানুপাতিক ধরলাম। অনেকে বলতে পারো যে ভাই আপনি সমানুপাতিক কেমনে বুঝলেন, ব্যস্তানুপাতিকও তো হতে পারে। ভাই এখানে কোনো সমানুপাতিকও নেই, ব্যস্তানুপাতিকও নেই, এখানে দুই পাতিকই একসাথে আছে। কেমনে, যদি এক্স এর পাওয়ার 2 হয় তাহলে তখন ইকে হবে কথার কথা বলতেছি ভরের বর্গের সমানুপাতিক, আর যদি এক্স এর মান 2 হয় তাহলে তখন ইকে হবে ভরের বর্গের ব্যস্তানুপাতিক। বুঝো এই লাইনটার মানে বুঝো, এম টু দি পাওয়ার -2 মানে কি, নিচে এম স্কোয়ার, তাহলে তখন এম এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর মধ্যে আসলে দুটো পাতিকই আছে। এক্স এর পাওয়ার যদি হয় পজিটিভ তাহলে আমরা বলবো সমানুপাতিক, আর এক্স যদি হয় নেগেটিভ, এম এর পাওয়ার যদি এক্স নেগেটিভ হয় তাহলে আমরা বলবো তখন ব্যস্তানুপাতিক। ওকে, আমার কথা বুঝছো? ক্লিয়ার? কি ব্যাপার, কমেন্ট হুট করে বন্ধ হয়ে গেল কেন? কমেন্ট কি ব্যাপার, কমেন্ট বন্ধ কেন? ও আচ্ছা সরি দাদা, অনলি বুক। ওকে, রিক্যাপ করেন আরেকবার। না, রিক্যাপ করা যাবে না, ঠিক আছে? নিজেকে বুদ্ধিমান বানাতে হবে, বুঝতে পারছো? নিজেকে বুদ্ধিমান বানাতে হবে, একবার শুনে ক্যাচ করে ফেলতে হবে। এগুলা রিক্যাপ করার জিনিস না, এগুলা খুবই সহজ জিনিস। ওকে, তো দেখো তাহলে আমরা এই যে পাওয়ার এম টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই লিখবো। একেবারে মনোযোগ দিয়ে দেখো, বুঝে যাবা। কমেন্ট করলে বুঝবা না, যারা কমেন্ট করতেছো তারা কিন্তু কেউ বুঝবা না। যখন পড়াবো তখন নো কমেন্ট, যখন পড়াবো তখন কোনো কমেন্ট করা যাবে না, শুধু হ্যাঁ না বুঝছি বুঝিনি এই কমেন্ট, আর কোনো কমেন্ট না, বড় কোনো কমেন্ট করা যাবে না। এই যে দাদা ফিজিক্স বই কোনটা কিনবো, শোনো আমি বলি, অনলাইন পড়াশোনার কিছু নীতি আছে, নৈতিকতা আছে, এগুলা শিখতে হবে, বুঝতে পারছো? মনে করো একেবারে নিজের লেভেলটা নামাই নিয়ে আসা যাবে না। যখন টিচার পড়াবে তখন পড়ানোতে কনসেপ্ট, তখন কি বই কিনবো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন না, বুঝতে পারছো?
কি বই কিনবো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন না, তখন এই কোশ্চেন করতে হবে পরে, যখন যখন ক্লাস শেষ হবে দেন, যখন পড়ানো হবে। তুমি নিজেকে মার্ক দিবা, প্রত্যেক দিন তুমি নিজেকে মার্ক দিবা 10-এ। যদি আমার সাথে ক্লাস একেবারে সব কিছু লিখে শেষ করতে পারো 10-এ 10, আর যদি না পারো তাহলে ওই যে কতটুকু মিস গেল এর প্রেক্ষিতে নিজেদের নাম্বার দিবা 7, 6, 5। তো যারা কমেন্ট বাহিনী তারা দেখবা পাবে হচ্ছে 0, কারণ তো তোলে নাই কিছু, খালি ক্লাসে কমেন্ট করতে চলে আসছে। তো কমেন্ট কম করতে হবে, কমেন্ট বেশি করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি এভাবে লিখলাম। তাহলে বলো এম এর পাওয়ার এক্স, ভি এর পাওয়ার ওয়াই। আমি জানি না এক্স কত ওয়াই কত, জানি না, এই কারণে ধরছি এটা। এবার তারপর অতএব তাহলে ই কে হবে, যেহেতু সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখছিলাম, ওটা উঠাই দিয়ে একটা ধ্রুবক বসাই, ধ্রুবক কে, এম টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই। এটাকে আমরা বললাম এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। ওকে, এবার আসো দেখো কে কি, কে একটা ধ্রুবক। এই ধ্রুবকটা হচ্ছে সাংখ্যিক ধ্রুবক, যার কোনো মাত্রা একক নাই, জাস্ট একটা সংখ্যা। কে কত হতে পারে? 2 অথবা 4 অথবা হাফ অথবা 2 অথবা পাই, মানে যে কোনো একটা সংখ্যা হবে, তার কোনো মাত্রা একক থাকবে না। এইবার তুমি বলো, আমরা পদার্থবিজ্ঞানে যদি কোনো সূত্র লিখি, নিয়ম মাফিক আমরা দেখছিলাম এ সমান সমান বি যদি হয়, তাহলে সমান চিহ্নের এই পাশে আর এই পাশে মাত্রা হবে সেম। তাহলে দেখো সমান চিহ্নের এই পাশে গতিশক্তি আর ওই পাশে এম ভি আছে, তাহলে মাত্রার সাহায্যে আমরা লিখতে পারি গতিশক্তির মাত্রা হচ্ছে, আশা করি এগুলো জানো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 গতিশক্তির মাত্রা। এ পাশে আছে এম আর বেগ ভি। এম এর মাত্রা ভর, কে এর কোনো মাত্রা নেই, কে তো সাংখ্যিক ধ্রুবক, তার কোনো মাত্রা নেই। এম এর মাত্রা ভর, তার পাওয়ার এক্স। বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ার কত? তার পাওয়ার ওয়াই। এবার আমি যদি সাজিয়ে লিখি তাহলে m1 l2 টি টু দি পাওয়ার -2, mx ly টি টু দি পাওয়ার -y। এবার বুঝাও, সমান চিহ্নের এই পাশে আর ওই পাশে যদি মাত্রা সেম থাকতে হয়, তাহলে মাত্রা যদি সেম সেম থাকতে হয়, সমান চিহ্নের এই পাশে ওই পাশে সেম সেম, তাহলে এম এর পাওয়ার কত? 1, তাহলে ওই পাশেও এম এর পাওয়ার কত হবে? 1 হবে। কিন্তু কত আছে? এক্স আছে, তার মানে বলো তো এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু 1, বোঝা গেল? এই যে এইখানে এম এর পাওয়ার 1, এইখানে এম এর পাওয়ার এক্স, তাহলে এই 1 আসলে এক্স, এক্স ইকুয়াল টু 1। এটাকে কি বলা হয়? সূচক সমীকৃত, সহগ না। তুমি 9-10-এ কি লিখতা? সহগ সমীকৃত। এটা কিন্তু সহগ সমীকৃত না, এটা হচ্ছে সূচক সমীকৃত করে। সূচক, এম এর সূচক 1, এম এর সূচক এক্স, তাহলে সূচক সমীকৃত করে এক্স ইকুয়াল টু 1। এবার তারপরে দেখো, তারপরে এল এর পাওয়ার কত? 2, এল এর পাওয়ার কত? ওয়াই, তাহলে 2 ওয়াই, তাহলে 2 হবে ওয়াই, 2 ইকুয়াল ওয়াই। ওকে, দেন আমাদের কিন্তু শেষ, এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম। তুমি যদি বলো না ভাই টি এরও তো পাওয়ার আছে, টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার আছে -2, টি এর পাওয়ার -ওয়াই, তাহলে -2 ইকুয়াল -ওয়াই, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু হবে 2, ওয়াই ইকুয়াল টু হবে 2। এখানে ওয়াই ইকুয়াল টু 2, এখানে ওয়াই ইকুয়াল টু 2, একই কথা। এটুকু না করলেও হতো, যেহেতু এক্স আর ওয়াই বের করতে হবে, বের করে ফেলছি, ডান। এবার এটা নিয়ে 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে পাবো গতিশক্তি ই কে, ধ্রুবক কে, এম টু দি পাওয়ার এক্স 1, ভি টু দি পাওয়ার ওয়াই দেখো 2, তাহলে অতএব গতিশক্তি ই কে এটা হবে কে এম ভি টু দি পাওয়ার 2। তুমি বলো, গতিশক্তির সূত্রটা আমরা প্রমাণ করছি, সূত্রের স্ট্রাকচারটা আমরা নিয়ে আসছি। বলো এম এর পাওয়ার কত? 1, তাহলে এম এর সাথে 1 ঘাতের সমানুপাতিক। বেগের পাওয়ার কত? 2, বেগের বর্গের সমানুপাতিক। এবং মজার ব্যাপার হচ্ছে গতিশক্তির সূত্র তো তাই ছিল, আমরা জানতাম না, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এম ভি স্কোয়ার। দেখো তো মিলছে কিনা, এম ভি স্কোয়ার। একটা কথা হচ্ছে ভাই, আমরা এখানে গতিশক্তি তো হাফ এম ভি স্কোয়ার, হাফ যে আসলো না, এই হাফ তো আসবে না। আমরা মেইন ডেরিভেশন প্রসেসটা করি নাই, আমরা মাত্রার সাহায্যে হিসাব করছি। মাত্রার সাহায্যে আমরা শুধু চলকের অংশটুকু আনতে পারবো, ধ্রুবকটা আনতে পারবো না। এই কারণে যেহেতু আমরা পারবো না, আমাদের একটা ছোট্ট ব্যর্থতা, এই কারণে আমরা ধ্রুবকের পরিবর্তে একটা কে রেখে দিব ধ্রুবকের সম্মানে, ঠিক আছে? যেমন এখানে ধ্রুবক কে এর মান কত? হাফ। এখন তুমি বলতে পারো ভাই কে এর মান তাহলে হাফ বসাই দিই, না তোমার বসাতে হবে না,
কারণ তুমি যদি বসাও তাহলে তো বোঝা যাবে যে তুমি আগে থেকে চুরি করে নিছো, মানে তুমি আগে থেকে জানো, তুমি যেটা প্রমাণ করলা তুমি তো আগে থেকে জানতা না। এই কারণে তুমি ভুলে যাবা যে তুমি 9 10-এ কি পড়ে আসছো, মাথা ফাঁকা করে ফেলো যে 9 10-এ কি সূত্র পড়ে আসছে আমি জানি না, ভুলে গেছি। তাহলে যদি তুমি ভুলে যাও তাহলে তো তুমি জানো না এখানে হাফ ছিল না কি ছিল। এই কারণে ধ্রুবক থাকলে থাকতে পারে, তার জন্য কে রাখবা। যদি অনেকে মনে করো ভাই ধরেন কোনো ধ্রুবক নাই, তাহলে কি করব? ধ্রুবক নাই মানে 1, তাহলে তখন কে এর মান হবে 1, তখন কে এর মান হবে 1। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ। বলো তো আমরা বুঝছি কিনা? দেখো মাত্রার সাহায্যে আমরা সূত্রের ডেরিভেশন বা মূল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে আমরা ছোট্ট একটা করলাম, আরেকটা করি, আরেকটা করলে দেখবা আরেকবার ভালো করে বুঝে যাব। এই যে দুটো প্রবলেম আমি বুঝাবো, বাকিগুলো কিন্তু তোমার নিজের করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল এফ, এটা বস্তুর ভর এম এবং ত্বরণ এর উপর নির্ভরশীল। তাহলে সম্পর্কটি কি হবে? সম্পর্কটি হিসাব করো। বলের সূত্রটা হিসাব করতে হবে। বলো পারবো? একটা বুঝে গেলে সব নিজে পারা যাবে। তাহলে ধরি এফ সমানুপাতিক, যেহেতু বলছে এম এর উপর নির্ভর করে আর ত্বরণের উপর নির্ভর করে, তাহলে ধরি এম এর পাওয়ার এক্স, এ এর পাওয়ার ওয়াই। অনেকে বলছে ভাই আমি তো জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে তো তুমি চোর হয়ে গেলা, চুরি করা যাবে না, তুমি আগে থেকে জানো না ধরো। তাহলে এম এর পাওয়ার এক্স, এ এর পাওয়ার ওয়াই, তাহলে অতএব এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই। এই যে সমীকরণ 1। তাহলে এবার আসো, যেহেতু সূত্রটা আমরা লিখলাম, এবার সূত্র নিয়ম অনুযায়ী সমান চিহ্নের এই পাশে আর ওই পাশে মাত্রা সেম থাকবে। তাহলে মাত্রার সাহায্যে এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। কে ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। এম ভর, এম টু দি পাওয়ার এক্স, এ ত্বরণ, এল টি টু দি পাওয়ার -2 তার পাওয়ার ওয়াই। তাহলে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -2y। সমান চিহ্নের এ পাশে মাত্রা যা, ও পাশেও তাই হতে হবে। যদি এটা হতে হয় তাহলে সূচক সমীকৃত করে করো, আমার সাথে সাথে করো। এম এর পাওয়ার কত 1, এম এর পাওয়ার কত এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 1। দেখছো, এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 1। এল এর পাওয়ার 1 আর এল এর পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো 1, তো হয়েই তো গেল, আর লাগবে না। আর যদি মনে করো না আমি একটু আগাই সামনে, টি এর পাওয়ার -2, টি এর পাওয়ার -2y, -2 কাটা ওয়াই ইকুয়াল টু 1। ওকে, শোনো একটা কথা, এখান থেকে ওয়াই একবার আসলো, এখান থেকে ওয়াই একবার আসলো, দুটো জায়গায় ওয়াই কিন্তু একই হতে হবে। অনেক সময় বোর্ডে দেখাও, অনেক সময় এমন হতে পারে যে ওয়াইয়ের মান 1 আসলো, আরেক জায়গায় ওয়াইয়ের মান 2 আসলো, এরকম হতে পারে। এরকম হতে পারে, তুমি করলে দেখবে অনেক সময় এরকম হবে। যদি হয় তাহলে বুঝবা কোনো একটা গন্ডগোল করছো, অর্থাৎ উত্তর ঠিকঠাক আসে নাই, তুমি কোথাও না কোথাও একটা ঝামেলা করছো। কথা কি বুঝছো? ওয়াইয়ের মান 1, ওয়াইয়ের মান 2, এরকম যদি আসতে পারে, যদি আসে বুঝবা ভুল হয়েছে, যদি আসে তাহলে বুঝবা ভুল হয়েছে, তাহলে কোথাও না কোথাও তুমি গন্ডগোল করছো। তাহলে সঠিক নিয়ম হচ্ছে যে ওয়াইয়ের মান 1, তাহলে আরও যেভাবে বের করবো না কেন ওয়াইয়ের মান ওই একই আসবে, ভিন্ন কিছু আসা যাবে না। ভিন্ন আসলেই বুঝবা তোমার ভুল হয়ে গেছে। তাহলে এবার অতএব 1 নং সমীকরণ থেকে পাই, অতএব 1 থেকে তাহলে আমরা পাই এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স 1, এ টু দি পাওয়ার ওয়াই 1, অর্থাৎ এফ ইকুয়াল টু কে এম এ। বলো তো কে কত? কে তুমি আগে থেকে জানো বলে বলতে পারো যে ভাই কে তো 1, এফ ইকুয়াল টু এম এ, কে 1। কিন্তু আমি কে ইকুয়াল টু 1 লিখবো না, কারণ আমি জানি না, আমি ভুলে গেছি। আমি এই সূত্র প্রথম দেখলাম, এর আগে এই সূত্র দেখিই নাই কখনো। এই কারণে ধ্রুবকের সম্মানার্থে কে, যদি কোনো ধ্রুবক থাকে তো থাকবে, না থাকলে 1।
যে ভাই ধ্রুবকটা লিখতে হবে না, না ধ্রুবক লিখতে হবে না তো, এখানে আমাদের ধ্রুবক নিয়ে কাজ না তো, আমাদের চলক রাশিগুলো নিয়ে কাজ। তাহলে ধ্রুবকের সম্মানে আমরা একটা কে বসাই দিব, বুঝছো? এই যে দুটো প্রবলেম কিন্তু আমি করে দিলাম, এই দুটো প্রবলেম যদি বুঝো তাহলে তুমি সবই বুঝবা, ঠিক আছে? তাহলে আসো এবার আরো কয়েকটা করি। 3 নম্বর বলা হচ্ছে যে সরল দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল, পর্যায়কালকে টি দিয়ে লেখা হয়। তো সরল দোলকের পর্যায়কাল টি, দোলকের কার্যকর দৈর্ঘ্য, দোলকের কার্যকর দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে, জি এর উপর নির্ভর করে। তাহলে দোলনকালের বা পর্যায়কালের সূত্রটি কি হবে? পর্যায়কালের সূত্রটি কি হবে? পর্যায়কালের সূত্রটি বের করতে হবে আমাদের। ওকে, তাহলে সরল দোলকের পর্যায়কাল টি, কার্যকর দৈর্ঘ্য এল, অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। তাহলে পর্যায়কালের সূত্রটি কি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো পর্যায়কাল টি, ওকে পর্যায়কাল কি? পর্যায়কাল টি বলে দিচ্ছে যে টি ধরি, টি এটা নির্ভর করে কার্যকর দৈর্ঘ্য এল এর উপর, অভিকর্ষ ত্বরণ জি এর উপর। তাহলে এল টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই। অনেকে সরল দোলক চিনো না, চেনার কথা, তোমাদের 9, 10-এ ছিল এটা। একটা দৃঢ় অবলম্বন থেকে সুতার সাহায্যে একটা বস্তুকে এভাবে ঝুলাবা, এটাকেই বলা হয় ইংরেজিতে পেন্ডুলাম বা বাংলায় বললে সরল দোলক। এবার এই সরল দোলকের ববটাকে ধরে এদিকে অথবা এদিকে টেনে ছেড়ে দিবা, ছেড়ে দিলে দেখবে এভাবে দুলছে। তাহলে ধরো এখানে আছে, এখান থেকে দুলে এখানে গেল, এই যে এখান থেকে এখানে আসলো, দেন আবার এখানে গেল, এই যে একটা পূর্ণ দোলন কমপ্লিট করলো। এই কমপ্লিট করতে যে সময় সেটাই হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল টি, যেটা নির্ভর করে এই দোলকের এই যে সুতার দৈর্ঘ্য, ববের ব্যাসার্ধ, এটাকে বলা হয় বব, বুঝছো? এই ববের ব্যাসার্ধ এবং সুতার দৈর্ঘ্য যোগ করে কার্যকর দৈর্ঘ্য। তাহলে এই কার্যকর দৈর্ঘ্য এল এবং অভিকর্ষ ত্বরণ, ওই স্থানে অভিকর্ষ ত্বরণ জি, এর উপর আসলে টিটা নির্ভর করে। তাহলে এখান থেকে তোমার হিসাবটা করতে হবে। তাহলে দেখি একটু করো তো, নিজেরা করো। নাও আমি একটা টাইমার দিয়ে দিচ্ছি, 1 মিনিট টাইম। করো তো নিজেরা, সূত্রটা দেখো তো বানাইতে পারো কিনা। হ্যাঁ, মেইন সূত্র হচ্ছে 2π√L/g। দেখো তো ওটা আসে কিনা। 2πটা আসবে না, 2π-এর পরিবর্তে কি থাকবে? কে থাকবে। 2π-এর পরিবর্তে কে থাকবে। ওকে, তো করো নিজেরা, একটু ট্রাই করো। তোমাদের এখানে একজন রেফারি আছে, বুঝছো? এই যে রেফারি কিন্তু এই যে ইয়েলো কার্ড দিচ্ছে অনেককে, অনেককে লাল কার্ড দিচ্ছে, বুঝছো? এই কার্ড খাইলে কিন্তু ক্লাস করতে পারবা না পরে, মাথায় রেখো। বেশি কার্ড খাইলে কিন্তু ক্লাস করতে পারবা না, তো এই কারণে কার্ড খাওয়ার কাজ করা যাবে না কিন্তু, খবরদার। k√L/g, গুড, ভেরি গুড, এই তো পারতেছো। k√L/g, গুড, ভেরি গুড। অথবা k(L⁻²) g⁻⁻², দেখো এটা আসছে কিনা। গুড, এই তো ভেরি গুড, অনেকে উত্তর বলতে পারতেছো। ওকে ওকে, আচ্ছা দেখি এবার আমি একটু পারি কিনা। এই তো তোমরা অনেকে পেরে গেছো। তাহলে অতএব টি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধ্রুবক কে বসালাম, L⁻x g⁻y ধরলাম, এটা 1 নং সমীকরণ। এবার আসো মাত্রার সাহায্যে, মাত্রার সাহায্যে। ভাইয়া এটা কি পর্যায়কাল না, সময় না? মাত্রা টি। কে ধ্রুবক, তার কোনো মাত্রা নাই, সাংখ্যিক ধ্রুবক, মাত্রা নাই, জাস্ট একটা সংখ্যা। এল কার্যকর দৈর্ঘ্য, তার পাওয়ার এক্স, কার্যকর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, লেন্থ, তার পাওয়ার এক্স। জি, জি হচ্ছে L(t⁻²), অভিকর্ষ ত্বরণ, ত্বরণ, এর পাওয়ার হচ্ছে ওয়াই। তাহলে এখানে থাকছে টি, এখানে থাকছে, ভালো করে একটু খেয়াল করো, এল এর পাওয়ার এক্স, আবার এল এর পাওয়ার ওয়াই। দেখো বড় হয়েছে না, একটু লাইন টাইন গ্যাপ দিতে হবে। অনেকেই করে এখানে আরেকটা লাইন লিখবে এল ওয়াই, এভাবে আরেকটা লাইন লিখবে, কেন? তুমি বড় হয়েছো। L⁻x L⁻y, তাহলে পাওয়ারে পাওয়ার এই যে এল যোগ হয়ে যাবে, এল এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার ওয়াই, তাহলে x + y, আর t⁻⁻2y। ওকে,
এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে t⁻⁻² আছে, এখানে t⁻1 আছে, l⁻x+y। দুঃখের বিষয় এখানে তো কোনো এল নেই, এল আছে, একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখো তাহলে এল খুঁজে পাবা। এল এর পাওয়ার 0 আছে, বুঝছো? l⁻0 মানেই তো 1। তাহলে যখন দেখবা এখানে আছে মাত্রা, এখানে কিছু নাই, তাহলে তার পাওয়ার 0। কি বুঝছো? এই জায়গায় এসে অনেকে আটকে গেছিল, তাই না? তাহলে এবার আসো সূচক সমীকৃত, এবার সূচক সমীকৃত করে পাই। তাহলে সূচক সমীকৃত করলে এল এর পাওয়ার 0, এল এর পাওয়ার x+y। অনেকে এই জায়গায় এসেও আটকে গেছো। দেখো এটা লেখার পর অনেকে ভাবছে ভাই এক্স এর মানও আমি জানি না, ওয়াই এর মানও জানি না, তাহলে x+y = 0 আমি কিভাবে বের করব? এই যে থেমে থাকা যাবে না, নিজেকে থামায় ফেলা যাবে না, আগাও, সামনে আগাও, উত্তর পেয়ে যাবা, সামনে আগাও। হ্যাঁ, x+y = 0 হলো না, এক্স এর মানও জানতেছি না, ওয়াই এর মানও জানতেছি না, এই কারণে এটা থাকুক, আমরা সামনে আগাই, সামনে আগাই। টি এর পাওয়ার কত? 1। টি এর পাওয়ার কত? -2y। তাহলে তুমি বলো ওয়াই কত? ওয়াই হচ্ছে -½ ও আচ্ছা, ওয়াই -½ এই ওয়াইটা এখানে বসাও, এই যেটা 0 এটা এক্স, ওয়াই হচ্ছে -½ তাহলে অতএব x = +½ x = +½ x +½ আর y -½ বুঝলা কিনা? x +½ এবং y -½ হয়ে গেল। তাহলে অতএব 1 নং থেকে আমরা পাই এই যে 1 নং, তাহলে টি কে ধ্রুবক, l⁻½ g⁻⁻½ এবার হাফ মানে কি? পাওয়ার হাফ মানে কি? বর্গমূল না? তাহলে দেখো তো, এটা কে, এটা এল, বর্গমূল √l, g⁻⁻½ মানে কি? ওটাও বর্গমূল, কিন্তু কিভাবে? নিচে, তাই না? g⁻⁻½ তার মানে কি 1/g⁻½ দেন g⁻½ মানে √g। তাহলে একবারে লিখি, একটু বড় হয়েছে তো এখন, তাহলে √g। তাহলে অতএব কি দাঁড়ালো জানো? টি = ধ্রুবক কে √ একসাথে লিখলে l/g। এটাই হচ্ছে অ্যান্সার, যে সূত্রের সঠিক রূপ হচ্ছে এটা। বলো তো বুঝছো? বলো এমন কেউ আছো যে বুঝো নাই? বলো এমন কেউ কি আছো যে বুঝো নাই? বলো। এখন এখন আর না বুঝে থাকার কথা না। এখন যদি বলো যে ভাই আমি বুঝিনি, তাহলে একমাত্র না বোঝার কারণ হচ্ছে ভাই আমি বুঝতে চাই না। আপনি আমাকে যতই বুঝাবেন আমি বুঝতে চাই না, ঠিক আছে? এরপরে যদি কেউ না বুঝো, তাহলে তার না বোঝার কারণ হচ্ছে ভাই আমি বুঝতে চাই না। সো তুমি আর বুঝতেই পারবে না। অনেক সহজ জিনিস, অনেক সহজ জিনিস। জাস্ট মনে করো তুমি গুগলি সলভ করতেছো। ওকে, গুড, এই তো ভেরি গুড। এবার আসো আমরা একটু অপরিচিত কিছু সূত্র দেখি। এতক্ষণ তোমাকে আমি 3টা দেখালাম, 3টাই কিন্তু পরিচিত সূত্র। এবার কথা হচ্ছে অপরিচিত সূত্র পারবা? কেন পারবা না? অবশ্যই পারবা। তুমি যদি নিয়ম জানো তাহলে অবশ্যই পারবা। তাহলে আসো দেখি। বলা হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফ, এটা বৃত্তপথের ব্যাসার্ধ আর, ভর, বস্তুর ভর এম, এবং বস্তুর বেগ ভি এর উপর নির্ভর করে, ভি এর উপর নির্ভর করে। তাহলে সূত্রটি নিরূপণ করো, সূত্রটি নিরূপণ করো, সূত্রটি নির্ণয় করো। ভাইয়া এগুলা তো নতুন নতুন শুনতেছি, এটাই তো আমাদের টার্গেট, যে আমরা কোনো রাশি সম্পর্কে কোনো আইডিয়া নাই, জিরো আইডিয়া, তারপরও ওই রাশির সূত্রের সঠিক রূপটা আমরা বের করতে পারবো। কেন্দ্রমুখী বল তুমি পড়ছো? তোমাকে কেউ পড়াইছে কখনো? না। কেন্দ্রমুখী বল আমরা পড়বো ফার্স্ট ইয়ারের 4 নম্বর অধ্যায়। তো দেখো আমরা এখনো তো পড়ি নাই, বাট তার সূত্রটা প্রমাণ করে ফেলতে পারবো। ভাই এটাও সম্ভব। এই জন্যই তো মাত্রা তো আমাদের এত উপকার করে। রাশি সম্পর্কে নো আইডিয়া, বাট সূত্র পারবো। তো দেখি কিভাবে পারা যায়। কেন্দ্রমুখী বল আমাদের কি বলতেছে? বলতেছে যে কেন্দ্রমুখী বল, ধরি বল তো এফই, এফ বস্তুর ভরের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর আর বেগের উপর। তাহলে ভরের পাওয়ার ধরলাম এক্স, ব্যাসার্ধের পাওয়ার ধরলাম ওয়াই, আর বেগের পাওয়ার ধরলাম জেড। এই যে
তাহলে অতএব এফ ইকুয়াল টু কে এম টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। অনেকে মনে করতে পারে ভাই এম এর পাওয়ার যদি আমি ওয়াই ধরি আর এর পাওয়ার যদি আমি এক্স ধরি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বলো ধরা যাবে কি না? নিজেই বলো। অবশ্যই যাবে। এইবার শোনো, তোমাকে যেহেতু ভাই সূত্রটা আমি নো আইডিয়া, তো নো আইডিয়া আমি তোমাকে একটু বলি কেন এটার নাম কেন্দ্রমুখী বল, বাট তোমার বোঝার দরকারও নাই কিন্তু। তোমার খালি জানতে হবে এফ কি, এফ হচ্ছে বল, কেন্দ্রমুখী বল হোক আর অভিকর্ষ বল হোক মহাকর্ষ বল হোক, জানার দরকার নেই। তো তারপর আমি তোমার একটু বলি, ধরো আমি সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে ঘুরাচ্ছি, সুতায় বাঁধছি, সুতায় বাঁধার পরে বস্তুটাকে এভাবে দড়ি দিয়ে বেঁধে আঙুলে বাঁধা হয়েছে, এই যে এভাবে আঙুলে বাঁধা হয়েছে, দেন এভাবে ঘোরানো হচ্ছে। তাহলে এইভাবে বৃত্তপথে ঘুরতেছে, এই যে বৃত্তপথে ঘুরতেছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ আর, এই যে বস্তুটা, এই বস্তুটার ভর এম, এবং আমি ধরো আস্তে ঘুরালে বেগ কম, জোরে ঘুরালে বেগ বেশি। তাহলে সেই যে বেগ স্পর্শক বরাবর এই যে বেগ হচ্ছে ভি। তো এরকম একটা বস্তুকে সুতায় বেঁধে যদি তুমি ঘোরাও তাহলে কিন্তু একটা কেন্দ্রের দিকে বল লাগে, মানে কেন্দ্রমুখী একটা বল লাগে। কেমনে কেন্দ্রমুখী বল লাগে তুমি আমার বলো তো। আমি সুতায় বেঁধে একটা বস্তুকে এভাবে ঘোরাচ্ছি, সুতায় বেঁধে, তাহলে সুতার টান আছে না? বলো, দড়ির একটা টান আছে না, সুতার একটা টান আছে না? ওই টানটা বস্তুটাকে সবসময় কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে না? সবসময় কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে না? বলো তো, এই যে দড়ির টান কোন দিকে? কেন্দ্রের দিকে। যখন বস্তুটা ঘুরে এখানে চলে যাবে তখন দড়ির টান কোন দিকে? দড়ির টান দেখো সবসময় দড়ি টেনে ধরে রাখছে। এই দড়িটা যদি না টানতো, ধরো দড়ি ছিঁড়ে গেছে, তখন কিন্তু ছিটকে দড়ি দিয়ে চলে যাইতো। এভাবে ঘুরাচ্ছ, দড়ি খেচাং করে কেটে দিছ, তাহলে বস্তুটা ছিটকে চলে যাবে না? তাহলে দেখো তো, ঘুরাইতে গেলে এই দড়ির টান দিয়ে ঘুরানো লাগতেছে না, দড়ির টান থাকা লাগছে না। এই টানটা কোন দিকে? কেন্দ্রের দিকে। ওই টান বলটাকেই বলা হচ্ছে কেন্দ্রমুখী বল এফ। বুঝছো? তাহলে বুঝতে পারছো কোন জায়গার সূত্র এটা? এবার কথা হচ্ছে কি, ওগুলো না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি সূত্রের সঠিক রূপটা বের করতে পারবো। তাহলে ধরি এটা 1 নং সমীকরণ। এবার তাহলে মাত্রার সাহায্যে এফ বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, কে ধ্রুবক, সাংখ্যিক ধ্রুবক, তার কোনো মাত্রা নাই। ভরের মাত্রা পাওয়ার এক্স, আর ব্যাসার্ধ লেন্থ এল মাত্রা ওয়াই, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার জেড। তাহলে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার আবার জেড। দেখো এল টু দি পাওয়ার আবার জেড, তাহলে একটা কাজ করো, এল টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। টি একটাই আছে, তাহলে টি টু দি পাওয়ার -জেড। এবার তাহলে সূচক সমীকৃত করে আমরা পাই, সূচক সমীকৃত করে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার এক্স, তাহলে এক্স ইকুয়াল 1, এই যে হলো। তারপর এল এর পাওয়ার 1, এল এর পাওয়ার ওয়াই প্লাস জেড, মাথা কামানোর কিছু নাই, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। ভাই ওয়াই এর মান তো জানি না, জেড এর মান তো জানি না, থেমে থাকবে তুমি, আগাও সামনে আগাও। টি এর পাওয়ার -2, টি এর পাওয়ার -জেড, ওকে। তাহলে -2 জেড, তাহলে জেড ইকুয়াল টু যদি 2 হয়, জেড বসাও এখানে, জেড ইকুয়াল টু 2 বসাও, তাহলে ওয়াই প্লাস 2 ইকুয়াল 1। তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 1 - 2, ওয়াই -1। তাহলে এবার 1 নং সমীকরণে ফেরত যাই, 1 থেকে পাই এফ কে এম টু দি পাওয়ার এক্স মানে 1, আর টু দি পাওয়ার ওয়াই মানে -1। এই যে দেখো ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর ভি টু দি পাওয়ার জেড, জেড এর মান 2, এই যেটা। এখন তোমার যদি মনে চাই এভাবে রাখতে পারো, কোনো আপত্তি নেই। আর যদি মনে চাই ভাই একটু সাজাই লিখিত, তাহলে সাজাই লিখলে কে এম ভি স্কোয়ার আর নিচে হচ্ছে আর, এই হচ্ছে সূত্রের সঠিক রূপ। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে সূত্রের সঠিক রূপ, যে এফ ইকুয়াল টু কে এম ভি টু দি পাওয়ার 2 আর নিচে হচ্ছে আর। আসল সূত্রটা কি জানো আমি তোমার বলি, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আসল সূত্র। ঠিক আছে, গুগল সার্চ দাও, কেন্দ্রমুখী বলের সূত্রটা কি, এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আসল সূত্র। তার মানে কে আসলে কত? 1, বাট তুমি কে 1 লিখবা না, কারণ তুমি এখনো জানো না যে কে এর মান 1।
তাহলে কে ধ্রুবক হিসাবে ধ্রুবকের সম্মানার্থে বসায় রাখবা। বুঝতে পেরেছি? গুড। এবার আসো 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে তরঙ্গ বেগ ভি তারে প্রযুক্ত টান টি তারের একক দৈর্ঘ্যের ভর মিউ, এই মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর মিউ হলে ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার 2 মিউ টু দি পাওয়ার -1। সূত্রটি সঠিক কিনা যাচাই করো। যদি সঠিক না হয়, এটা আমি আর লিখছি না, যদি সঠিক না হয় তাহলে সঠিক রূপটা কি হবে এটাও বের করবা। বলছে তরঙ্গ বেগ ভি, তারে তরঙ্গ বেগ। আসো আমি আগে তোমার একটু ব্যাপারটা বুঝাই। গিটারের যে তারগুলো আছে না, গিটারের তার, তো এরকম মনে করো যে গিটারের তার, ধরো এটা একটা গিটার, এই যে ধরো এটা একটা গিটার। তো এই যে গিটারের যে তারগুলো থাকে, এই যে এই একটা তার, এই একটা তার, এই একটা তার, এই যে তারগুলো আছে গিটারের। ওকে, তো আমরা এই যে গিটার যারা গিটার টিটার বাজাও, দেখবা তারা হচ্ছে গিটার বাজানোর সময় নবগুলো একটু টাইট দাও না, নবগুলো টাইট দাও। টাইট দেওয়া মানে টান দেওয়া, যত টাইট দিব তত বেশি টান দিব। টান কি বলো তো? টান হচ্ছে বল, ঠিক আছে? এই যে তারের টান বল, তো আমি যত এগুলো টাইট দিব তত তারে বেশি বল হবে। অনেক বেশি টাইট দিলে আবার ছিঁড়েও যাইতে পারে। তাহলে এই টি হচ্ছে তারের টান বল, ঠিক আছে? তারের টান বল হচ্ছে টি, আর তারের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে মিউ। এবার তুমি যদি তারটাকে ধরে একটু তাকাও, তারের যে কোনো একটা তারকে ধরে এভাবে আঙুল দিয়ে টোকা দাও, তাহলে টিং করে আওয়াজ হবে, তাই না? টিং করে একটা আওয়াজ হবে। এই যে তারে কি হবে? তারে তরঙ্গ তৈরি হবে। তো তারে যখন তরঙ্গ তৈরি হবে তখন কম্পন সৃষ্টি হবে, ফলে তারটা বেজে উঠবে। এভাবে আসলে গিটার একতারা দোতারা বাজে না? তো এই যে তারে যে তরঙ্গ বেগ, শব্দ তরঙ্গের যে বেগ, সেই বেগ নির্ভর করে তারের টানের উপর আর এই তারের একক দৈর্ঘ্যের ভরের উপর। তুমি আমাকে বলো তো, গেস করো তো তরঙ্গ বেগ ভি এটা টি এর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, আর একক দৈর্ঘ্যের ভর মিউ এর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত? গেস করো তো। আসো, একটা গিটারে আমি নব যত টাইট দিব তত ভালো সাউন্ড পাবো না? টিং টিং করলে ভালো সাউন্ড পাবো না? যদি ঢিলা দিই তাহলে অত ভালো সাউন্ড হবে না, কিন্তু টাইট দিলে ভালো সাউন্ড হবে। তার মানে টাইট দিলে তরঙ্গ বেগ বেশি হবে। তাহলে যত টাইট দিব, যত টান বেশি দিব, তত তরঙ্গ বেগ ভি বেশি হবে। তাহলে টানের সাথে তার সম্পর্ক কি হওয়া উচিত? সমানুপাতিক হওয়া উচিত, তাই না? এটা আমরা গেস করলাম। এবার তুমি বলো তো মিউ এর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত? একক দৈর্ঘ্যের ভরের সাথে সম্পর্কটা কি হওয়া উচিত? তুমি দেখো গিটারের দেখবা চিকন তার আছে, মোটা তার আছে। তুমি বলো তো কোন তারে সাউন্ড ভালো হয়? বলো। চিকন তারে সাউন্ড তীক্ষ্ণ হয় না, আর মোটা তারে একটু গ্যার সাউন্ড হয় না? তাহলে কোন তারে সাউন্ড ভালো হয়? চিকন তারে। তো চিকন তারের ভর কম না, মোটা তারের একটু ভর বেশি না? তাহলে যে তারের ভর কম সেই তারে ভালো সাউন্ড, ভালো বেগ। যে তারে ভর বেশি সেই তারে সাউন্ড কম হয়, তাহলে বেগ কম। বুঝছো আমার কথা? তাহলে বেগের সাথে ভরের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। কারণ ভর বেশি বেগ কম, ভর কম বেগ বেশি, ভালো বাজবে। তাহলে মিউ এর সাথে ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো আমার কথা? দেখো, তোমার সাধারণ জ্ঞান দিয়ে, কমন সেন্স দিয়ে তুমি এটুকু গেস করতে পারো যে কার সাথে ব্যস্তানুপাতিক, কার সাথে সমানুপাতিক, এইটা তুমি গেস করতে পারো। কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা টি এর সাথে সমানুপাতিক আমি বুঝলাম, কিন্তু টি এর সাথে শুধু সমানুপাতিক নাকি বর্গের সমানুপাতিক
নাকি বর্গমূলের সমানুপাতিক, সেটা কি তুমি আমাকে বলতে পারো? না, সেটা কিন্তু তুমি আমাকে বলতে পারো না। সেটা কিন্তু শিওর হয়ে তুমি আমাকে বলতে পারছো না। আমি বললাম ভরের সাথে, মানে একক দৈর্ঘ্যের ভরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝলাম, ভালো কথা। তো এটা কি বর্গমূলের ব্যস্তানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক, কেমন ব্যস্তানুপাতিক, সেটা কি তুমি আমাকে গেস করে বলতে পারো? না। এইটা দেখি তো আমরা মাত্রার সাহায্যে বলতে পারি কিনা। আমরা এইটুকু গেস করতে পারি টি এর সাথে সমানুপাতিক আর মিউ এর সাথে ব্যস্তানুপাতিক হওয়া উচিত, দেখি এইটুকু ঠিক থাকে কিনা, কিন্তু কত ঘাতের ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক এটা আমরা বলতে পারছি না। ঠিক আছে, এইবার আসো তোমাকে আরেকটা জিনিস একটু বলি, যে এই টি হচ্ছে টান বল, তাহলে বলের মাত্রা যা টি এর মাত্রাও তাই, ভালো করে বুঝো। এটা কিন্তু বলের মাত্রা যা টি এর মাত্রা তাই। মিউ এর মাত্রা কি বলো তো? অনেকে বলবে মিউ এর মাত্রা হচ্ছে, মিউ যেহেতু ভর তাহলে মাত্রা হচ্ছে এম। নো নো, মিউ এর মাত্রা এম না, মিউ এর মাত্রা এম এল টু দি পাওয়ার -1। হ্যাঁ, এটাই আবার কিভাবে, সেটাই আমি তোমারে বুঝি। মিউ কিন্তু শুধু ভর না, একক দৈর্ঘ্যের ভর। তাহলে ধরো এইরকম কোন একটা তারের দৈর্ঘ্য এল, তাহলে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে ধরো এম, তাহলে অতএব একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল, এটাই মিউ। এই যে মিউ, এই মিউ ইকুয়াল টু একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। এবার বলো মাত্রা কত, বলো। তাহলে ভরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এম এল, তাহলে এম এল টু দি পাওয়ার -1। এই যে এটা হচ্ছে মিউ এর মাত্রা, বুঝতে পেরেছ? বোঝা গেছে? তাহলে মিউ এর মাত্রা শুধু এম না, এম এল টু দি পাওয়ার -1। ওকে, ডান। এইবার আসো তাহলে আমরা ধরি এই সূত্রটা সঠিক কিনা দেখব। তাহলে ধরি তরঙ্গ বেগ ভি, এটা টি এর টানের উপর আর মিউ এর উপর নির্ভর করে, তাহলে টি এর এক্স মিউ এর ওয়াই এর সমানুপাতিক। তাহলে ভি ইকুয়াল কে টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই ডট 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 সমীকরণ 1। তাহলে এবার মাত্রার সাহায্যে বেগ ভি এল টি টু দি পাওয়ার -1, কে ধ্রুবক, টি কি বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা, টি এর মাত্রা আবার পর্যায়কাল বসায় না, এইগুলো কিন্তু ভুল করবা তোমরা। এর পাওয়ার এক্স, মিউ এর মাত্রা ও যে এম এল টু দি পাওয়ার -1 ওয়াই। ওকে, এইবার তাহলে আসো এল টি টু দি পাওয়ার -1, দেখি তো এখানে এম আছে, হ্যাঁ এম আছে, এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই, তাহলে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার -ওয়াই, তাহলে এল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, টি টু দি পাওয়ার -2x। ওকে, এবার দেখো এই পাশে তো এম নেই, এল আছে টি আছে, এল আছে টি আছে, এই পাশে তো এম নেই, বলো এম নেই, আছে। একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, এম টু দি পাওয়ার 1 না কিন্তু 0। ওকে, এইবার সূচক সমীকৃত, দেখো কত সহজ জিনিস, সূচক সমীকৃত করে পাই এম এর পাওয়ার 0, এম এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল এর পাওয়ার 1, এল এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ওকে, টি এর পাওয়ার -1, টি এর পাওয়ার -2x। ওকে, তাহলে এখান থেকে কাহিনী শুরু। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাস ফেলে দাও, হাফ, এক্স পেয়ে গেলে হাফ। এবারে এক্স যে কোনো একটাতে বসাও, ধরো এটাতে বসাবা। ওকে, তাহলে 0 প্লাস হাফ, 0 ইকুয়াল হাফ প্লাস ওয়াই, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু হবে -হাফ, ওয়াই ইকুয়াল টু হবে -হাফ। ওকে, তাহলে অতএব 1 নং থেকে পাই বেগ ভি, ধ্রুবক কে, টি টু দি পাওয়ার এক্স, তাহলে টি টু দি পাওয়ার হাফ, মিউ টু দি পাওয়ার ওয়াই, তাহলে মিউ টু দি পাওয়ার -হাফ। দেখছো, তাহলে ঠিক আগেরটার মতো, কে টি টু দি পাওয়ার হাফ মানে রুট টি, আর মিউ টু দি পাওয়ার -হাফ মানে নিচে রুট মিউ, একবারে যদি লিখি তাহলে √T/মিউ। দেখছো, টি এর সাথে কিন্তু সমানুপাতিকই ছিল, কিন্তু শুধু সমানুপাতিক না, বর্গমূলের সমানুপাতিক, আর মিউ এর সাথে ব্যস্তানুপাতিক। দেখো মিউ নিচে ছিল কিন্তু শুধু ব্যস্তানুপাতিক না, আসলে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যেটা গেস করছিলাম কাছাকাছি গেছে, কিন্তু ওই যে আমাদের এইটুকু তো ব্যর্থতা, যে আমরা মানে
কত ঘাত এক্স্যাক্টলি সেটা বলতে পারবো না। ওকে, তাহলে বলো সূত্রটা সঠিক ছিল কি না? না, সূত্র সঠিক ছিল না। টি এর পাওয়ার 2 না, তো টি এর পাওয়ার 2 না, মিউ এর পাওয়ার -1 না, তাহলে অতএব সূত্রটি সঠিক না, সূত্রটি সঠিক ছিল না, সঠিক ছিল না, সূত্রটি সঠিক ছিল না। সঠিক হচ্ছে এটা। সঠিক ছিল কি ছিল না এটা কিন্তু আরেকটাভাবে বের করা যায়, আরেকটাভাবে বের করা যায়। সেটা হচ্ছে তুমি কি করবা, আরেকটাভাবে বের করা যায়, ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার 2 মিউ টু দি পাওয়ার -1। আচ্ছা, আরেকটাভাবে ভি ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার 2 মিউ টু দি পাওয়ার -1, এটাই তো ছিল, এটাই তো ছিল না? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে ডান পক্ষ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইডের মাত্রা, তাহলে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড বেগ ভি, তাহলে ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার -1। এবার তাহলে রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইডে কে তো ধ্রুবক, তাহলে টি স্কোয়ার আর মিউ টু দি পাওয়ার -1, তাহলে টি হচ্ছে বল, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 তার পাওয়ার 2, আর মিউ এর মাত্রা এম এল টু দি পাওয়ার -1 তার পাওয়ার -1, তাহলে m2 l2 টি টু দি পাওয়ার -4 m -1 l টু দি পাওয়ার -a +1, তাহলে তাহলে m টু দি পাওয়ার 2 m টু দি পাওয়ার -1 m একটা, l টু দি পাওয়ার 2 l টু দি পাওয়ার 1 l তিনটা, আর টি টু দি পাওয়ার -4, তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হলো? সমান হলো না, দেখো মাত্রার সাহায্যে সমান হলো না, তার মানে সূত্রটি ঠিক নয়, সঠিক সূত্র নয়, ঠিক আছে, সঠিক সূত্র নয়। এবার তাহলে সূত্রটি সঠিক কি হবে, সঠিক কি হবে সেটা বের করার জন্য আবার এইভাবে করতে হবে। তা আমরা চাই এক ঢিলে দুই পাখি মারবো, আমরা চাই এক ঢিলে দুই পাখি মারবো। তো এক ঢিলে দুই পাখি কেমনে? এভাবে যদি প্রমাণ করি, প্রমাণ করে দেখতেছি ভি এর সূত্রে টি টু দি পাওয়ার হচ্ছে হাফ আর মিউ টু দি পাওয়ার -1/2, ওরা যেগুলো দিয়ে দিছে সেগুলো তো মিলতেছে না, তাহলে ওদেরটা ভুল। এভাবে আমরা বলবো যে সূত্রটা সঠিক না, ঠিক আছে। এভাবে যদি তুমি করো আমার আপত্তি নেই, করো, করার পরে আবার সূত্রের সঠিক ফর্মটা কি সেটা বের করার জন্য তো আবার ওই কাজটা করতে হবে। তো তুমি এক ঢিলে দুই পাখি মারো না। ওকে, ডান। এবার বলো তো সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা বা সান্দ্রতাঙ্কের মাত্রা, এটা তো জানো সবাই, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ককে ইটা দিয়ে লেখা হয়, মনে আছে? বা সান্দ্রতাঙ্ক বলা হয়, সান্দ্রতাঙ্ক, ইটা এর মাত্রা আশা করি জানো সবাই। দেখো খাতায় আছে কিনা মাত্রা, যদি না থাকে তাহলে চট করে একটু দেখে নাও। সূত্র ছিল বল এফ ইকুয়াল টু ইটা এ ডেল ভি বাই ডেল ওয়াই, সূত্র এটা ছিল। ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন, ডেল ওয়াই দূরত্বের পরিবর্তন, এ কি ক্ষেত্রফল, এফ কি বল, তাহলে আমি চাই ইটা, সান্দ্র গুণাঙ্ক ইটা, ইটা হবে এফ ডেল ওয়াই ডিভাইডেড বাই এ ডেল ভি, তাহলে এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, ডেল ওয়াইয়ের মাত্রা এল, যাদের খাতায় আছে দরকার নাই, এর মাত্রা এল স্কোয়ার, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল 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 স্কোয়ার কাটা, এম একটা এল নিচে, এল টু দি পাওয়ার -1 টি -2 + 1, তাহলে টি টু দি পাওয়ার -1, এই যেটা, এই যেটা, এটা হচ্ছে ইটা। ওকে, ডান, এটা হচ্ছে ইটা। তাহলে এবার আমাকে বলো, এবার আমাকে বলো এখান থেকে আমরা মাত্রাটা বের করলাম, কার মাত্রা? সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা আমরা বের করলাম, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা এটা আমরা বের করলাম, এটা আমরা পেলাম, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে একটা সূত্র প্রমাণ করতে হবে। কি সূত্র প্রমাণ করতে হবে? সূত্র প্রমাণ করতে হবে হচ্ছে, এখান থেকে আমাদের একটা সূত্র প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে তরলের সান্দ্র বল, তরলের সান্দ্র বল, তরলের সান্দ্র বল কি এফ, তরলের সান্দ্র বল এফ, এটা তরলের সান্দ্রতা গুণাঙ্ক, তরলের সান্দ্রতা গুণাঙ্ক ইটা, ঠিক আছে, তরলের সান্দ্রতা গুণাঙ্ক ইটা, তারপর গোলকের ব্যাসার্ধ এবং বেগের উপর নির্ভরশীল, গোলকের ব্যাসার্ধ আর ও বেগের, বেগ হচ্ছে ভি, হ্যাঁ, বেগের উপর নির্ভরশীল,
বেগের উপর নির্ভরশীল। তাহলে সঠিক সূত্রটা বের করবা, সান্দ্র বলের সঠিক সূত্র। আমি তোমাকে একটু কনসেপ্টটা বুঝাই। সান্দ্র বল এটা কি জিনিস? গোলকের ব্যাসার্ধ আর, বেগ ভি, এগুলো কোত্থেকে আসলো? এগুলো হচ্ছে, ধরো তুমি আমাকে বলো তো, একটা পাত্রে, একটা ড্রামে, একটা ধরো ড্রাম, একটা ড্রামে পানি আছে, একটা ড্রামে মধু আছে। একটা কাচের মার্বেল নিবা, নিয়ে দুটো ড্রামের মধ্যে ফেলে দিবা। বলো তো কোন ড্রামের মার্বেলটা আগে তলদেশে পৌঁছাবে? যে ভাই পানির মধ্যে যে মার্বেলটা ফেলবেন ওটা আগে পৌঁছাবে, মধুর মধ্যে যে মার্বেলটা ফেলবেন সেটা দেরিতে পৌঁছাবে। হয় কেন? কারণ পানি বেশি আঠালো না, কিন্তু মধু বেশি আঠালো। এই মধুর মধ্য দিয়ে যখন একটা মার্বেল নিচের দিকে যাবে, তখন এই মধু মানে তরল, সে কি করবে? বাধা দিবে, উপরের দিকে বাধা দিবে, সান্দ্র বলে বাধা দিবে। তোমরা 9-10-এ তোমরা ঘর্ষণ পড়ছো না? ঘর্ষণ 4 ধরনের, স্থিতি ঘর্ষণ, চলো বা গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, আর একটা কি ঘর্ষণ পড়ছো বলো তো? প্রবাহী ঘর্ষণ। এই প্রবাহী মানে হচ্ছে তরল পদার্থের বা বাতাসের ঘর্ষণ। তো পানির মধ্য দিয়ে যখন যখন মার্বেল পড়বে তখন ঘর্ষণ তুলনামূলক কম, কিন্তু মধুর মধ্য দিয়ে যখন পড়বে তখন তুলনামূলক ঘর্ষণটা বেশি। এই তরলের যে ঘর্ষণ বল, এটাকে বলা হয় হচ্ছে সান্দ্র বল। তাহলে এই যে তরলের মধ্যে, ধরো এই পুরো ড্রাম জুড়ে তরল আছে, পুরো ড্রাম জুড়ে তরল, ধরো পানি আছে, এর মধ্যে একটা মার্বেলকে আমি ফেলে দিছি। এই যে একটা মার্বেল, এই যে মার্বেলটা, এই মার্বেলের ব্যাসার্ধ আর, এই মার্বেলটা নিচের দিকে যাচ্ছে কত বেগে? ভি বেগে। তাহলে বলো তো বাধা কোন দিকে দিবে? এই যে তরলটা, ধরো মধু বা পানি আছে, সেই বস্তুটাকে কোন দিকে বাধা দিবে? যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। তাহলে বাধা দিবে কোন দিকে? উপরের দিকে। এই যে বাধাজনিত এই যে বলটা, এটাকে বলা হয় সান্দ্র বল। তাহলে এই সান্দ্র বল কি কি বিষয়ের উপর নির্ভর করে বলে দিছে দেখো। ধরি অনেকে ভাই আমি যদি এটা না বুঝি, কোনো সমস্যা আছে না বুঝলে? বলো, তুমি আমার বলো, অনেস্টলি বলো, কোনো সমস্যা আছে না বুঝলে? কোনো সমস্যা নেই, তোমার এগুলো বোঝা লাগবে না। এই অধ্যায়ের টার্গেটই তো এটা, যে আমরা কোনো রাশি সম্পর্কে আইডিয়া নাই, তারপরে সূত্র আমরা বের করতে পারি, এটাই তো আমাদের কৃতিত্ব। তাহলে এফ এটা সমানুপাতিক ব্যাসার্ধ বেগ আর সান্দ্রতা গুণাঙ্ক ইটা। তাহলে ইটা টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ধরলাম ওয়াই, আর বেগ ভি টু দি পাওয়ার ধরলাম জেড। তাহলে অতএব এফ ইকুয়াল টু ধ্রুবক কে, ইটা টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, আর ভি টু দি পাওয়ার জেড। সমীকরণ 1। ওকে, সমীকরণ 1। তাহলে এবার মাত্রার সাহায্যে, দুই পাশে মাত্রা, বলের মাত্রা ml t টু দি পাওয়ার -2। এ পাশে কে এর কোনো মাত্রা নাই, ইটার মাত্রা, এই কারণে ইটার মাত্রাটা তোমাকে আরেকবার দেখালাম, যে অনেকের তো খাতায় উড়ে গেছে, ঠিক আছে, এই কারণে আরেকবার দেখালাম। এই যে এর পাওয়ার এক্স, আর এর পাওয়ার, আর হচ্ছে লেন্থ ওয়াই, বেগ এল টি টু দি পাওয়ার -1, তার পাওয়ার কত? জেড। আচ্ছা, তাহলে এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার -2, এম এর পাওয়ার এক্স, এম আর আছে দেখি না, ওকে, তাহলে এম এক্স। এল এর পাওয়ার আসো, এল এর পাওয়ার -1 এক্স, তাহলে -x না, দেখো তো, এল এর পাওয়ার -x, এল এর পাওয়ার ওয়াই, আচ্ছা যোগ করে দাও ওয়াই, তারপর এল এর পাওয়ার জেড, ওকে, প্লাস জেড। এবার টি এর পাওয়ার -x, আর টি এর পাওয়ার -z, তাহলে টি এর পাওয়ার -x, টি এর পাওয়ার -z। ওকে, এবার তাহলে আমরা সূচক সমীকৃত করি। বলো তো আর কি আমার করা উচিত? বলো, m টু দি পাওয়ার 1, m টু দি পাওয়ার x, ওকে, তাহলে x ইকুয়াল টু 1, l টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার -x প্লাস ওয়াই প্লাস জেড। ভাই এবার কি করব? কিছু করা লাগবে না, সামনে আগাও, তাহলেই হয়ে যাবে। টি টু দি পাওয়ার কত? -2, টি টু দি পাওয়ার কত? -x - z। আচ্ছা, তাহলে -2 ইকুয়াল টু -x - z। দেখো x এর মান তো তুমি জানো, ওই যে উপর থেকে x এর মান বসাও, -2 - x এর মান 1 - z, তাহলে z কে পাশে নিয়ে আসো, তাহলে অতএব z ইকুয়াল টু, z কে পাশে আনো, -2 কে পাশে নাও, তাহলে 2 - 1 মানে 1, ওকে, তাহলে z ও পেয়ে গেলাম 1, x 1 z 1, বসাও এখানে, এবার এখানে বসাও,
ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্সের মান 1 প্লাস ওয়াই জেডের মান 1। তাহলে দেখো -1 + 1 কেটে গেল, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1। এই যে ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এক্সের মান পেলাম 1, ওয়াইয়ের মান পেলাম 1, জেডের মান পেলাম 1। এই এক্সের মান 1, ওয়াইয়ের মান 1, জেডের মান 1, এটা নিয়ে 1 নঙে বসাবো, সূত্র পেয়ে যাব। তাহলে অতএব 1 থেকে পাই এফ ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার 1, সবই 1, আর টু দি পাওয়ার 1, ভি টু দি পাওয়ার 1। ওকে, তাহলে তো ভালো। তাহলে এফ ইকুয়াল টু কে ইটা আর ভি, এটাই হচ্ছে সূত্র। এই কে এর মান কত জানো? কে এর মান হচ্ছে 6 পাই। কে এর মান কি? কে এর মান হচ্ছে 6 পাই। দেখবা তোমাদের বইয়ে আছে যে এই যে সূত্রটা না, এই সূত্রটা হচ্ছে বিজ্ঞানী স্টোকসের সূত্র। স্টোকস, এই সূত্রটা হচ্ছে স্টোকসের সূত্র, যেখানে এই যে ধ্রুবক কে হচ্ছে 6 পাই। বাট তোমার এটা জানতে হবে না, তুমি এক সময় বড় হবা এবং তখন সূত্র জেনে যাবা। সো তোমার এখন সূত্র জানতে হবে না, এখন ধ্রুবকের সম্মানার্থে আমরা কে লিখব, যে ধ্রুবক কিছু থাকলে সেই ধ্রুবক কে। বুঝতে পারছো? এবার বলো তো কোনো সূত্র দিলে পারা যাবে কিনা? তাহলে একটা টেস্ট করি, একটা সূত্র দিয়ে একটা টেস্ট করি নাকি? বলো, তাহলে একটা সূত্র দিয়ে আমরা টেস্ট করি, দেখি। আসো, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে এল দিয়ে লেখা হয়, এল। কৌণিক ভরবেগ এল, এটা বস্তুর ভর এম, কৌণিক বেগ ওমেগা, কৌণিক বেগ ওমেগা, এবং বৃত্তপথের ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল, আর এর উপর নির্ভরশীল। তাহলে সূত্রটি নিরূপণ করো, সঠিক সূত্রটি বের করো। কৌণিক ভরবেগের মাত্রা জানো তো নাকি? জানো, লেখা আছে, দেখো খাতা উল্টাও, লেখা আছে, প্রথম দিনই লেখাইছিলাম, তারপরও আমি একটু মনে করে দিচ্ছি। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে আর পি সাইন থেটা। এই যে এটা হচ্ছে সূত্র, কৌণিক ভরবেগ এল দিয়ে প্রকাশ করা হয় কৌণিক ভরবেগকে, আর পি সাইন থেটা। পি হচ্ছে রৈখিক ভরবেগ, আর আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। পি হচ্ছে রৈখিক ভরবেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। সাইন থেটা এর তো কোনো মাত্রা একক নাই। তাহলে রৈখিক ভরবেগ দেখো, আর হচ্ছে এল, আর রৈখিক ভরবেগ পি কি? পি হচ্ছে এম ভি না? পি কি? এম ভি না? পি হচ্ছে এম ভি। তাহলে এম বড় এম, ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে কি হবে বলো তো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, বুঝছো তো এটা? তাহলে আসো হিসাব করো, এটা সহজ সহজ। ধরি 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 কৌণিক ভরবেগ এল, এটা সমানুপাতিক এম টু দি পাওয়ার এক্স, এম ভি আর, ভি টু দি পাওয়ার ওয়াই, আর আর টু দি পাওয়ার জেড। ওকে, তাহলে অতএব এল ধ্রুবককে এম এক্স, ভি ওয়াই, আর জেড, সমীকরণ 1। তাহলে মাত্রার সাহায্যে এটা কি লেন্থ না কৌণিক ভরবেগ, যার মাত্রা ওই যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কে ধ্রুবক মাত্রা নাই, ভর এম এক্স, ভি এল টি টু দি পাওয়ার -1 তার পাওয়ার ওয়াই, আর ব্যাসার্ধ লেন্থ তার পাওয়ার জেড। বুঝতে পারছো? বলো, সহজ না এটা? একটা ম্যাথ বুঝে গেলে তো বাকিগুলো এমনি পারা যায়। তাহলে এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 2, টি এর পাওয়ার -2, এম এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার ওয়াই প্লাস জেড, আর টি এর পাওয়ার -ওয়াই। আসো দেখি সূচক সমীকৃত করি, তাহলে সূচক সমীকৃত করলে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার এক্স, তাহলে x1, এল এর পাওয়ার 2, এল এর পাওয়ার ওয়াই প্লাস জেড। ওকে, কি আর করবো, থামবো না, সামনে আগাবো। টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে 2, এই তো হয়ে গেল।
তাহলে ওয়াই 2 বসাও, তাহলে জেড পেয়ে যাবা। এটা 2, ওয়াই হচ্ছে 2 প্লাস জেড, তাহলে অতএব জেড হচ্ছে 0। জেড কত? 0। এক্স এর পাওয়ার 1, এল এর পাওয়ার ওয়াই, এল এর পাওয়ার জেড, টি এর পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এল এর কত? আর পি, পি এম ভি, এল টি টু দি পাওয়ার মাইনাস 1, এল এর পাওয়ার 2, এম এর পাওয়ার 1, টি এর পাওয়ার, এই যে দেখো তো সর্বনাশ, টি এর পাওয়ার মাইনাস 1, এই লাইনে লিখছি মাইনাস 2। দেখছো টি এর পাওয়ার আবার টি এর পাওয়ার মাইনাস 1, এম এল এর পাওয়ার 2, টি এর পাওয়ার মাইনাস 1, টি এর পাওয়ার মাইনাস 1, আর এখানে লিখছি মাইনাস 2। দেখছো, স্লিপ অফ পেন করে ফেলেছি, দুঃখিত, সরি। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। তাই তো ভাবি গন্ডগোল কেন হলো, বুঝছো? গন্ডগোল টের পেয়ে গেছিলাম যে গন্ডগোল হয়ে গেছে। তাহলে এল এর পাওয়ার মাইনাস 1, সরি টি এর পাওয়ার মাইনাস 1, টি এর পাওয়ার মাইনাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1, বুঝছো? এই যে ওয়াই 1। তাহলে এখানে আসো এবার, তাহলে এটা 2y1 প্লাস জেড, তাহলে অতএব জেড ইকুয়াল টু 2 মাইনাস 1, দ্যাট ইজ 1। এই যে হয়ে গেল। তাহলে সবগুলোই তো 1, হ্যাঁ, কি আর করার। তাহলে 1 নং থেকে আমরা পাই এল ইকুয়াল টু কে এম ভি আর, এম এর পাওয়ার 1, ভি এর পাওয়ার 1, আর এর পাওয়ার 1। মজার ব্যাপার হচ্ছে ভাই এটাই তো হওয়ার কথা। এই তাকাও, দেখো একটা চালাকি দেখো, আর পি সাইন থেটা, পি মানে তো এম ভি, আর সাইন থেটা ওর তো কোনো মাত্রা নাই, তাহলে এম ভি আর, তাই তো, এটাই তো হওয়ার কথা, এটাই হয়েছে। কি বুঝছো? পারা যাবে? তাহলে এই টাইপের যে কোনো কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো, বলো কনফিডেন্সের সাথে। গুড, ভেরি গুড। এই তো দেখছো, এরকম পারলে তো খুব ভালো লাগে। এইবার আসো একটা মজার জিনিস পড়াবো, একটা খুবই মজার জিনিস। বলা হচ্ছে একটা প্রশ্ন, দেখবা ইসাক স্যারের বইয়ে আছে, যে বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল এফ, তারপর বেগ ভি, বল এফ, বেগ ভি এবং সময় টি মৌলিক রাশি ধরে, মৌলিক রাশি ধরে ভরের মাত্রা নির্ণয় করো, ভরের মাত্রা নির্ণয় করো। দেখো প্রশ্নটা পড়ে তুমি একটু হা হয়ে গেছো, হা কি হইল, এরকম হয়ে গেছো না? বলো প্রশ্নটা পড়ে। কিন্তু মজার কোশ্চেন, এটা একটা মজার কোশ্চেন, মানে একেবারে একটা গুগলির মতো। আমরা 7টা মৌলিক রাশি তো জানি, তাই না? তো 7টা মৌলিক রাশি, তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন লব্ধ বা যৌগিক রাশির মাত্রা বের করছি না, তাই তো? এখন এই প্রশ্নে বলতেছে যে কি কি মৌলিক রাশি আছে তুমি ভুলে যাও, ভুলে যাও। আজকে থেকে মৌলিক রাশি নতুন করে বানানো হচ্ছে এই প্রশ্নের জন্য। এই প্রশ্নে আমাকে বলতেছে যে আজকে থেকে নতুন করে মৌলিক রাশি হচ্ছে বল, বেগ এবং সময়, ভি, টি, এফ, এরা হচ্ছে মৌলিক রাশি। এদেরকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করবা, বুঝতে পারছো? এদেরকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করবা। যে ভাই ভরের মাত্রা তো এম, নো, এটা তো ভরকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা এম। বেগ, বল এবং সময়কে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করতে হবে। ভাই এটা আবার কেমনে করা যায়? কেন করা যাবে না? কেন করা যাবে না? তুমি 7টা মৌলিক রাশি, ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এর উপর ভিত্তি করে যে কোনো যৌগিক রাশির মাত্রা বের করো। তাহলে আজকে এই 3জনকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করতে কি সমস্যা? তো ভাই কীভাবে করব? আসো দেখি কীভাবে করব। দেখো আমাদের লাগবে ভর, ভর লাগবে। তো এফ ইকুয়াল টু কি, এম এ না? এফ ইকুয়াল টু এম এ না? তাহলে আমাদের লাগবে, বোর্ডে দেখো আমাদের লাগবে ভর। তাহলে ভর এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু কত? এফ বাই এ। এখন এফ হচ্ছে মৌলিক রাশি, ওকে ঠিক আছে, তাহলে এফ থাকবে। এফকে মৌলিক রাশি ধরতে বলছে না, তাহলে এফ থাকবে, ঠিক আছে, এফ থাকবে। এ না, এ থাকা যাবে না। কেন এ থাকা যাবে না? কারণ এ তো মৌলিক রাশি না। ওরা তো বলছে
ভর, বেগ আর সময় মৌলিক রাশি। আচ্ছা তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ এ মানে কি? এ মানে বেগ বাই সময়, এই তো হয়ে গেল। তাহলে উপরে ভর আর নিচে ত্বরণ, বেগ বাই সময়। দেখো তো এবার সবাই মৌলিক রাশি হয়ে গেছে না? বল মৌলিক রাশি ধরতে বলছে আর কি, বেগ মৌলিক রাশি ধরতে বলছে, টি মৌলিক রাশি, এটা ধরেই ভরের মাত্রা বের করতে বলছে। বুঝছো কেন একে ভাঙলাম? বুঝলা? কারণ ত্বরণ তো মৌলিক রাশি বলে নাই, আমাকে তো বলছে বেগ আর সময় মৌলিক রাশি, তাহলে ত্বরণকে ধরে ভেঙে ফেলছি আমরা, ত্বরণকে ভেঙে ফেলছি। তাহলে এবার আসো, তাহলে উপরে এফ টি আর নিচে বেগ ভি। এবার আসো মাত্রা বসাবো। তো ওই দেখো বলের মাত্রা ওই যে ব্র্যাকেটে লিখছে এফ টি, টি হচ্ছে সময়, সময়ের মাত্রা ক্যাপিটাল লেটার টি, এই দেখো। আর বেগের মাত্রা ওই যে ভি লিখছে না ব্র্যাকেটে, তাহলে ওইটাকেই ধরতে বলছে বেগ ভি, বেগ ভি। তাহলে মাত্রা হবে এফ টি টু দি পাওয়ার 1 ভি টু দি পাওয়ার -1। এই যে এটাই হচ্ছে মাত্রা, এটা হচ্ছে মাত্রা। বুঝছো? এটা হচ্ছে গুগলি টাইপ কোশ্চেন। তাহলে এরকম আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, আরেকটা কোশ্চেন করি আসো। এরকম আরেকটা কোশ্চেন আমরা সলভ করবো আসো। বলা হচ্ছে বল এফ, সরণ এস এবং সময় টি মৌলিক রাশি ধরে বলের মাত্রা বের, সরি ভরের মাত্রা বের করবা। আবার আগের সাথে একটু পার্থক্য আছে, আগে ছিল বেগ আর সময়, বেগের জায়গায় চলে আসছে সরণ আর সময়, পারা উচিত। এটা এক ধাপ বেশি, এটা এক ধাপ বেশি, পারা উচিত। এফ ইকুয়াল টু কি? এম এ, তাই না? ওকে, এবার আসো এম, যেহেতু ভরের মাত্রা বের করতে বলছে, তাহলে এফ বাই এ। এবার এফ ডিভাইডেড বাই এ, এ কি রাখা যাবে না? কারণ এ এখানে নাই, মৌলিক রাশি এফ এস টি। তাহলে একে ভেঙে ফেলবো, একে ভাঙবো ভি বাই টি, টি লাভ দিয়ে চলে যাবে উপরে, নিচে থাকবে বেগ ভি, ভিকে আমরা আবার ভেঙে ফেলবো, কারণ ভি রাখা যাবে না, এবার আর ভি রাখা যাবে না। কেন? বেগ কোথায়? সরণ আছে, তাহলে বেগকে ভাঙবো সরণ বাই সময়। তাহলে উপরে দুটো সময়, অর্থাৎ এফ টি স্কোয়ার আর নিচে সরণ এস। এবার আসো মাত্রা বসাবো। বলের মাত্রা এফ ধরলাম, যে ভাই বলের মাত্রা এফ ধরতে বলছে, ওই যে ব্র্যাকেটে যা লিখছে তাই লিখবো। সময়ের মাত্রা ক্যাপিটাল লেটার টি, টি স্কোয়ার। সরণের মাত্রা যেহেতু এস লিখছে, এসি লিখবো। তাহলে নতুন মাত্রা হলো এফ টি স্কোয়ার এস টু দি পাওয়ার -1। এই যে এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? একটু হাস্যকর কোশ্চেন, একটু হাস্যকর কোশ্চেন, তো একটু হেসে দিয়ে অ্যান্সার করে ফেলবা। তাহলে আর একটা নিজের করতে হবে, আর একটা তোমাদের নিচের করতে হবে। এবার হচ্ছে চাপ পি দৈর্ঘ্য এল, চাপ পি দৈর্ঘ্য এল আর সময় টি মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করো। নাও এটা তোমাদের কাজ, নাও তাড়াতাড়ি, 1 মিনিট টাইম। এটা যে পারবে তার ছুটি, যে পারবে তার ছুটি করো। এটা যে পারবে তার ছুটি। বলের মাত্রা তো এফ না দাদা, এটাই তো বুঝলা না। বলের মাত্রা, বলকে বলছে মৌলিক রাশি ধরো, এই কারণে বলের মাত্রা এফ। বোঝনি আমার কথা?
ওরা বলছে বলকে মৌলিক রাশি ধরে করো, যেমন এখানে বলছে চাপকে মৌলিক রাশি ধরে করো। চাপ কি মৌলিক রাশি না? তাহলে চাপকে মৌলিক রাশি ধরে ভরের মাত্রা বের করতে হবে। বুঝতে পারছো না? একটু একটু দুনিয়া উল্টে দেওয়া হয়েছে, একটু দুনিয়াটা উল্টে দেওয়া হয়েছে। পারলে যদি ছুটি দেন তাহলে করব না। কেন করবে না? আমরা তো অনেকক্ষণ পড়ে ফেলছি, তাই না? তাহলে একটু এটা করেই ছুটি। বলো, একটু নিজেরা করো, নিজেরা করো করো করো, পারা যাবে, সহজ। চাপকে ভাঙবা না, কারণ চাপকে বলছে মৌলিক রাশি ধরতে, বুঝছো? চাপকে মৌলিক রাশি ধরতে বলছে। তাহলে দেখো, চাপ পি মানে বল বাই ক্ষেত্রফল না, তাই না? এখন এটা পি, এটা এফ, এফ ইকুয়াল টু এম এ। ও আচ্ছা, আমার এম লাগবে, ভরের মাত্রা চেয়েছে, এম লাগবে, এম। তাহলে এম হবে পি এ বাই এ। এই এ কি? এটা কি? এটা ত্বরণ, তাই না? ত্বরণ। তাহলে ত্বরণকে কি রাখা যাবে না? রাখতে হবে দৈর্ঘ্যকে, সময়কে, চাপকে। তাহলে চাপ চাপ থাকবে, হ্যাঁ, ক্ষেত্রফল থাকবে না। ওকে, তো ক্ষেত্রফল থাকলো না। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার, এল স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের স্কোয়ার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য তো থাকবে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এ কি থাকবে? না, এ থাকবে না, এ থাকা যাবে না। কেন এ থাকা যাবে না? কারণ এ তো নেই, একে তো মৌলিক রাশি ধরতে বলে নাই। তাহলে একে কি লেখা যায়? একে লেখা যায় ভি বাই টি। তাহলে টি উপরে চলে যাবে। তাহলে পি, এই যে চাপ পি, এল স্কোয়ার, সময় টি, নিচে বেগ ভি। ভিকে কি রাখা যাবে? না না, ভিকেও রাখা যাবে না। কেন? ভিকে কি মৌলিক রাশি ধরতে বলছে। তাহলে ভিকে কি করা যায়? ভিকে করা যায় হচ্ছে পি এল স্কোয়ার উপরে টি, নিচে বেগ ভি মানে সরণ বাই সময়। তাহলে টি চলে যাবে উপরে। টি উপরে চলে গেলে পি এল স্কোয়ার টি স্কোয়ার, আর নিচে সরণ এস। সরণকে কি রাখবো? হ্যাঁ রাখবো। সরণ মানেই তো লেন্থ, দৈর্ঘ্য। সরণ মানেই তো লেন্থ, দৈর্ঘ্য। ঠিক আছে, এইবার আসো মাত্রার হিসাব। তাহলে এবার মাত্রার হিসাব, পি, পি এর মাত্রা পি, এই যে ব্র্যাকেটে লিখছে পি, উপরে এল স্কোয়ার, এল মানে দৈর্ঘ্য, এল স্কোয়ার, টি সময়, সময় টি স্কোয়ার, আর নিচে এস, এস মানে দৈর্ঘ্য না, এস মানে সরণ, সরণ দৈর্ঘ্য লেন্থ। তাহলে দৈর্ঘ্য লেন্থের মাত্রা, ওই যে দৈর্ঘ্যের মাত্রা এল বলছে, তাহলে নিচে এল। তাহলে কি হবে? পি এল একটা, আর টি টু দি পাওয়ার টু। তাহলে পি এল টি টু দি পাওয়ার টু, পি এল টি টু দি পাওয়ার টু, এটা হচ্ছে অ্যান্সার, পি এল টি টু দি পাওয়ার টু। এই তো গুড, এই তো গুড, অনেকে পারছো, ভেরি গুড। পি এল টি টু দি পাওয়ার টু। আচ্ছা, পি এল টি টু দি পাওয়ার টু। ওকে, এই এই এই, তাহলে তোমরা এবার একটু থামো দেখি, থামো থামো থামো, সবাই থামো, কমেন্ট করো না, কমেন্ট করো না, এত কমেন্ট করলে পড়া যায় না, এত কমেন্ট করলে পড়া যায় না। ওকে, এবার বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা।
আচ্ছা, একটা একটা করে প্রশ্ন করো। আচ্ছা দাদা, কৌণিক ভরবেগ, এই যে প্রশ্ন পড়তে পড়তে চলে যায়। আচ্ছা, কৌণিক ভরবেগের যে ম্যাথ করালেন সেখানে তো ওমেগা ছিল, তো সেটার তো মাত্রা T⁻⁻1। কৌণিক ভরবেগের মাত্রাতে ওমেগা কোথায় ছিল? কৌণিক ভরবেগে mv/r ছিল, ওখানে ওমেগা কোথায় ছিল? দাদা ওমেগার মাত্রা T⁻⁻1 হইতো, হ্যাঁ? ওমেগার মাত্রা কই? ওমেগার মাত্রা ও আচ্ছা, এটা সরি, এটা কৌণিক বেগ না, সরি, এটা তো বেগ, কৌণিক বেগ ভুলে লিখে ফেলছি, মিস্টেক। এটা কৌণিক বেগ না, এটা হচ্ছে বেগ, তাই না? এখানে ভি লিখছি না, তো এটা কৌণিক বেগ হয় নাকি পাগল? এটা হবে বেগ 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 ভি সরি, হ্যাঁ, ওকে। আচ্ছা, ম্যাথ করার সময় ঠিক করছিলাম, প্রশ্নে ভুল লিখছিলাম, ওমেগা লিখছিলেন তো। আচ্ছা, ওই যে কৌণিক বেগ না, ওটা বেগ হবে। আচ্ছা, ভুলে লিখছি, গুড। ওমেগা ব্যবহার করেনি। আচ্ছা, ওটা ওমেগা ছিল না, ওটা ভুল ছিল, হ্যাঁ। এবার ঠিক আছে। দাদা ধ্রুবক কি অলওয়েজ কে? হ্যাঁ, ধ্রুবক কি অলওয়েজ কে লিখবা। স্যার আপনি আগের ক্লাসে সূত্র দিছিলেন না, কি মুখস্থ করব? আগের ক্লাসে সূত্র দিছেন, তা কি মুখস্থ করব? কোথায় সূত্র দিছি? আগের ক্লাসে তো নিয়ম শিখাইছি, নিয়ম আর সূত্রের মধ্যে পার্থক্য বুঝতে হবে তোমার। কোনো কিছু মুখস্থ করা যাবে না, যেগুলো বক্স করে দিব সেইগুলো হচ্ছে সূত্র, সেগুলো মুখস্থ করবা। দাদা পূর্বের 2 ক্লাসের মাত্রা সমূহ কি মুখস্থ থাকতে হবে? তাহলে তো তুমি পাগল। কেউ যদি মুখস্থ করে, মাত্রাগুলো যদি মুখস্থ করে, তাহলে সে পাগল। মুখস্থ যাতে করা লাগে না, এই কারণে মাত্রা নির্ণয় আমি সুন্দর করে শিখালাম। এরপরে যদি তুমি বলো দাদা মুখস্থ করবো কিনা, তাহলে তো আমি তোমার কি শিখালাম তাহলে? দাদা কোন বই কিনবো, ইসাক স্যার আর তপন স্যার? তোমার যদি মেডিকেল টার্গেট থাকে তাহলে ইসাক স্যার, আর ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে যে কোনো বই কিনতে পারো। মেডিকেল টার্গেট থাকলে ইসাক স্যার, ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে যে কোনো বই কিনতে পারো। তবে প্র্যাকটিসের জন্য এসিএস এর বইয়ের উপরে কোনো বই নাই বাজারে। দাদা সাপ্তাহিক এক্সাম কবে থেকে হবে? সব জানতে পারবা। দাদা এস এর মাত্রা লিখলেন কেন? তাহলে এ থাকার সময় এর একক লিখতে পারি। দাদা এস এর মাত্রা লিখলেন কেন? এস এর মাত্রা, এস হচ্ছে স্মরণ, স্মরণের মাত্রা এর এস ব্র্যাকেটে লিখে দিছিল ওরা, তাই প্রশ্ন লিখে দিছিল। HW নোট কোথায় সাবমিট করব? নোট সাবমিট না করলেও চলবে, আর নোট সাবমিট করতে গেলে অপূর্ব ফিজিক্সের গ্রুপে সাবমিট করবা। ভাইয়া এক্সাম কবে? তুমি জানতে পারবা যতটুকু পড়ানো হচ্ছে, আগে পড়ো। দাদা ওমেগার সলভ করে দিলাম তো। দাদা ভি কে ভাঙলেন কেন? ভি কে ভাঙলাম হচ্ছে তোমার কি প্রশ্নে বলছিল যে বেগ হচ্ছে মৌলিক রাশি, এখানে কি বেগ ছিল? বলো লাস্টে কি বেগ ছিল? কই, এখানে কি কোথাও বেগ ছিল? এই কারণে বেগকে ভাঙলাম, এই যে বেগকে ভাঙলাম S/T। আমার কি করতে হবে? মৌলিক রাশিগুলোতে নিয়ে আসতে হবে। আমি তো দাদা বইয়ের কোর্স কেনার সময় বই অ্যাড করিনি, এখন কি নিতে পারবো? এখন একটু বেশি টাকা দিয়ে নিতে হবে, এই ছাড়া আর কি। এখন তুমি রম্বস পাবলিকেশনস থেকে বই অর্ডার করতে পারবা, কিন্তু দেরিতে পাবা। আগে সাইকেলের স্টুডেন্টরা বই পাবে, তারপরে তুমি বই পাবা। এই কারণে আমরা বলি যে বুক সহ অ্যাড করো। এখন তুমি বই নিতে পারবা, কিন্তু একটু টাকাও বেশি লাগবে, কুরিয়ার চার্জও লাগবে, তারপর পাবাও একটু দেরিতে। আবার দাদা এসিএস এর বুক কখন ডেলিভারি দিবেন? ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি পারা যায় ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। দাদা জার্সি পাবো কিভাবে? এই যে রেগুলার ক্লাস করবা, ভালো পড়াশোনা করবা, তাহলে জার্সি পাবা। ভাই ফেসবুক গ্রুপে আমাকে অ্যাড দেয় না কেন এখনও? আমাদের এসিএস এর যে নাম্বারটা আছে, দেখবা এসিএস এর পেজে যে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিবা। ওই নাম্বারে ফোন দিয়ে বলবা যে আমাকে কেন অ্যাড করছে না। পূর্বের ক্লাসের সূত্রগুলো কি মুখস্থ করতে হবে? তুমি বল ধরলে মুখস্থ করবা, তুমি যদি বল দ হও মুখস্থ করবা। মুখস্থ করতে হবে না বিধায় সুন্দর করে নিয়ম শেখাই দিলাম, সুন্দর করে ম্যাথ করে দিলাম, মাত্রা নির্ণয়ের ব্যাপারটা বুঝাই দিলাম। তাহলে মুখস্থ যদি তুমি করোই, তাহলে আর কি বলবো আমি, বলো। দাদা এগুলো কেমনে প্র্যাকটিস করব, কিভাবে করব? আপাতত ক্লাসে যা করানো হচ্ছে সেগুলো দেখো, তাহলেই হবে। দাদা আপনি ভেক্টর ক্লাসটা নেন। ভেক্টর ক্লাসটা তোমাদের মাস্টার ভাই নিবে, আমি গতিবিদ্যা নিব। যেহেতু গতবার আমি ভেক্টর নিয়েছিলাম, গতিবিদ্যা মাস্টার ভাই নিয়েছিল, এবার একটু উল্টা, যাতে তুমি এক টিচারের সকল ক্লাস পাও। বই না নিলে হবে না ভাইয়া, বই না নিলে প্র্যাকটিস করবা কিভাবে? তাহলে প্র্যাকটিস করতে হবে তোমার বোর্ড বই থেকে, একটু কষ্ট হবে, এই ছাড়া আর কিছুই না। ভাই একটা রিকোয়েস্ট, অনেকগুলো স্টুডেন্ট আছে যারা ইংলিশ ভার্সনতে পড়ে, বাংলা ভার্সনের টার্মের সাথে একটু ইংলিশের টার্মগুলো একটু বললে ভালো হয়। বলি তো আমি, ঠিক আছে বলি। আচ্ছা তারপরে আবার এটা কেয়ারফুল থাকবো, বলবো। ভাই একটা রিকোয়েস্ট, আচ্ছা ওটা তো বললাম। ভাইয়া আর কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার? আর দুইটার মধ্যে শেষ হয়ে যাবে।
দাদা টেম্পারেচারের মাত্রা তো কে, তাহলে কি কনস্ট্যান্ট কে বাদে আলাদা কোনো লেটার ইউজ করলে হবে না? হবে, কিন্তু কে ইউজ করো, কোনো সমস্যা নেই। দাদা রেজাল্টের পর একদিন ক্লাস অফ রাখলে ভালো হয়? হ্যাঁ থাকবে, রেজাল্টের দিন ক্লাস অফ থাকবে, একদিন পরেও ক্লাস অফ থাকবে। ওকে, কোন বইটা নিব ভাইয়া, তপন স্যার নাকি ইসাক স্যার? এটার উত্তর তো একবার দিলাম, তুমি কোথায় ছিল তখন? দাদা সিলেবাস স্ট্রাকচার কি রকম হইবা? আগে আগে তুমি সুন্দর করে বানান লিখো। সিলেবাস স্ট্রাকচার বানানো ভুল, কি রকম হাইবা। এই অধ্যায়ের বিজ্ঞানীদের ইতিহাস মুখস্থ করতে হবে? নো নিড, কোনো ইতিহাস পাতিহাস মুখস্থ করা লাগবে না ভাই। সমানুপাতিকের ম্যাথগুলাতে কি ইনটু আকারে লিখবো? সমানুপাতিকের ম্যাথগুলো ইনটু আকারে লিখবো, লিখতে পারো। দাদা লাস্ট ম্যাথটা ক্লাসটা খুব ভালো লাগলো। আচ্ছা দাদা কুইজের জার্সি এখনও পেলাম না, কেন পেলাম না? কুইজের জার্সি সবাইকে দিয়ে দেওয়া হলো তো। কুইজের জার্সি তাহলে তুমি নক দাও নাই? তোমাদের এই যে গ্রুপের যে মডারেটর ভাইয়া, সে একটা পোস্ট দিছিল, সেখানে কি তুমি দিছিলা তোমার নাম ঠিকানা সব কিছু দিছিলা? তা আমি টি শার্ট তোমাকে কিভাবে পাঠাবে? ওই টি শার্ট ওদের কবেই পাঠাই দেওয়া হয়েছে, জার্সি টি শার্ট কবেই পাঠাই দেওয়া হয়েছে। দাদা মেইন বুক কি পড়বো না? মেইন বুক পড়বা, পরে পড়বা, যা পড়া লাগে আমরা বলবো, কোনো সমস্যা নেই। দাদা অপরিচিত সূত্রের মাত্রা কিভাবে মনে রাখবো? কিছুই মনে রাখা লাগবে না, তুমি আগে মানে কিছুই মুখস্থ করা লাগবে না। ক্লাস যা করানো হচ্ছে সেই ক্লাস ভালো করে খেয়াল করো, তাহলেই হবে। ঠিক আছে, যার এই অধ্যায় থেকে মূলত কি কি পড়বো, যা পড়বো তাই তো আমরা পড়াচ্ছি ক্লাসে, এই ছাড়া আর কিছুই পড়া লাগবে না। নক দেওয়ার পরেও মেসেজ সিন করে না, তুমি ওই পোস্টে কমেন্ট করো, ওই ভাইকে মেনশন করে কমেন্ট করো। ইঞ্জিনিয়ারিং টার্গেট যে কোনো বই কিনলেই হবে? হ্যাঁ হবে, তবে এসিএস এর বই মাস্ট। তার জন্য ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে এসিএস এর বই মাস্ট। ভাই আরেকবার কুইজ আয়োজন করেন? হ্যাঁ আমরা করবো, আরেকবার কুইজ নিব তো। দাদা ক্লাসের এগুলা কিভাবে প্র্যাকটিস করব? কিভাবে ক্লাসে যা করানো হচ্ছে এইগুলাই বারবার একটু দেখো, তাহলেই হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।